নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে মধুরিমা এবং বিশ্ব কবিতা দিবস। কবিতা আমরা অনেকেই লিখতে চাই, পড়তে পছন্দ করি। পড়া তো সম্ভব হলেও লেখাটা সকলের পক্ষে সম্ভব হয় না। বর্তমানের তরুণ প্রজন্মের কাছে এবং যারা প্রাক্তন বলে নিজেদের দাগিয়ে দেন তাদের কাছেও যার কবিতা ভীষণ প্রিয়, সেই শ্রীজাত আজকে আমাদের অতিথি। ये न थी हमारी किस्मत के विसाल यार होता, अगर और जीते रहते हैं यही इंतजार होता। ये कहाँ की दोस्ती है कि बने हैं दोस्त ना से, कोई चारा साज होता, कोई गमगुजार होता। বিশ্ব কবিতা দিবস এবং আপনি আজকে দৃষ্টিভঙ্গির অতিথি। কেমন আছেন আগে বলুন। ভালো আছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ ভালো থাকা খুব কঠিন কাজ। আমি চেষ্টা করি নিজের গণ্ডির মধ্যেকার কয়েকজনের পৃথিবীর মধ্যে নিজের মতো করে ভালো থাকতে। এখনো ভালো থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং মনে হয় ভালোই আছি। বেশ, ভালো থাকাটা তো সবসময় ভালো, কিন্তু কোথাও কি একটা আসন্ন বিপদের গন্ধ রয়েছে? কারণ প্লেটো একসময় কবিদের নির্বাসন দিয়েছিলেন, আর বর্তমানে চ্যাট জিপিটি এসে গেছে এবং এআই নিয়ে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ভীষণ ত্রাহি ত্রাহি রব করছে। কবিরাও কি কোথাও ভয়ে বা শঙ্কায় রয়েছেন মনে করেন আপনি? না, আমার মনে হয় তেমন কোনো আশঙ্কার কারণ নেই। কারণ এই ধরনের কাজ, শিল্প সৃষ্টির মতো কাজের জন্য ভুল করতে পারে এমন মগজ দরকার। আচ্ছা। তো ভুল মানুষই করতে পারে, যন্ত্রের পক্ষে ভুল করা সম্ভব নয়। এবং যে ভুল করতে জানে না সে শিল্প সৃষ্টি করতেও পারবে বলে আমার মনে হয় না। ফলে কবিতা, গান, থিয়েটার, যে কোনো শিল্প, ফিল্ম, সেটা মানুষের জন্যই থাকবে। হয়তো কিছু কাজ, যে কাজগুলো আমি বলবো যে সৃষ্টির সঙ্গে জড়িত নয়, সেই কাজের কিছু অংশ হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে করা যেতে পারে। কিন্তু আমার মনে হয় শিল্প সৃষ্টিটা করা খুব কঠিন, সেটা হয়তো হবে না। কাজে শঙ্কিত হওয়ার কোনো জায়গা না। নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি জীবনকে খুব খেলার ছলেই নিই, ইদানিং তো আরোই নিই। যতদিনে কৃত্রিম বুদ্ধিমত্তা কবিতা লিখতে পারবে ততদিনে আমি আর এই পৃথিবীতে থাকবো বলে মনে হয় না। ফলে আমার খুব একটা ভয় নেই। এবার আসি, একদম কিছুদিন আগেই আর কি আমরা দেখেছি, খবরে উঠে এসছে যে আপনার কবিতা পাঠ্য বইয়ে জায়গা পাচ্ছে। তো প্রথমে বিষয়টা কেমন লেগেছে? হ্যাঁ, এটা আমিও খবরের সূত্রেই জেনেছি, এবং ভালো লাগেনি বললে তো মিথ্যে বলা হবে। কারণ আমরা খুবই সাধারণ বাড়ির মানুষ, এবং কখনো আমার একটা কবিতাও কোথাও ছাপা হবে এই আশা বা আশঙ্কা কোনোটাই আমার ছিল না। তো সেখানে যে পাঠ্য বই একসময় নিজে পড়তে হয়েছে, সে পাঠ্য বইয়ে নিজেরই লেখা কবিতা থাকছে, এটা তো এক জীবনে দেখে যাওয়া সকলের পক্ষে সম্ভব হয় না। সেটা আমার মনে হয় আমার প্রাপ্তির অধিকই বটে। আমি এটাকে আমার প্রাপ্তি হিসেবেই স্বীকার করেছি এবং নিশ্চয়ই ভালো লেগেছে। শ্রীজাত যখন ছোটবেলায়, যেটা বলছিলেন আপনি যে বই পড়তেন, তখন আমরা প্রত্যেকেই পাঠ্য বইতে রবি ঠাকুর পড়ি। সেই সময় কখনো কি মানে একটু হলেও ভেবেছিলেন কখনো যে আমিও একদিন কবিতা লিখবো, আমারও হয়তো বইয়ে ছাপা হবে? না, সত্যি আসলে যখন লিখতে শুরুও করি, এই এক দুজন স্কুলের বন্ধু ছাড়া আর কাউকে পড়াতাম না। তখনও আমি, এমনকি যখন আমার 4টে কি 5টা ডায়েরি পরিপূর্ণ হয়ে গেছে কবিতা লেখায়, তখনও আমি ভাবিনি কখনো আমার বই হবে। ফলে বই হওয়াটা নেহাতই ঘটনাক্রমে, এবং তারপরে মানুষের কাছে সেই লেখা পৌঁছানো, সেটাও ঘটনাচক্রে হয়েছে। এর পিছনে আমার খুব একটা হাত ছিল না। ফলে আমি লিখতাম লেখারই আনন্দে, আজও লেখারই আনন্দে লিখি। কিন্তু মাঝখান থেকে এই যে বই হওয়া বা একটু হলেও এক দুজন পাঠক পাওয়া, সেটা নেহাতই ঘটনাচক্রে হয়ে গেছে। রবি ঠাকুরের প্রথম কোন কবিতা শ্রীজাতকে ভাবিয়েছিল ইস আমিও যদি এরকম লিখতে পারতাম? সে তো আসলে ভেবে লাভ নেই, এখন বুঝি যে ওরকম ভাবার কোনো মানেই নেই। আমার খুব প্রিয় বই ছোটবেলায় ছিল, আজও আছে, সেটা হচ্ছে সহজ পাঠ। সহজ পাঠের মতো একটা বই বাংলা ভাষায় লেখা হয়েছে, এটা ভাবতেই গর্বিত হতে হয়। আমার মনে হয় সহজ পাঠ
ওর অন্যতম সেরা রচনা। আচ্ছা। এবং সহজ পাঠ যতবার পড়েছি, আমি শেষ পড়েছি গত বছর, আচ্ছা। ততবারই উদ্বুদ্ধ হয়েছে। আমার মনে হয়েছে যে রবীন্দ্রনাথের অন্য লেখার চেয়ে এই লেখা অনেক কঠিন। যে সময় দাঁড়িয়ে রবীন্দ্রনাথ সহজ পাঠ লিখছেন, যাদের জন্য লিখছেন, যেভাবে লিখছেন, সেটা খুব কঠিন কাজ। আর আমাকে সবসময় উদ্বুদ্ধ করেছে, আজও উদ্বুদ্ধ করে, যার থেকে কয়েক কোটি মাইল দূরে, সেটা হচ্ছে যে গীতবিতান। আমার মনে হয় গীতবিতান বাংলা ভাষার এক অনন্য সম্পদ, যার অন্য কোনো ভাষায় নেই। বাংলা সঙ্গীতের এবং বাংলা ভাষার এই সম্পদের তুলনীয় সম্পদ আমাদের কাছে নেই। তো ফলে প্রথম যখন রবীন্দ্রনাথের গান শুনতে শুরু করি, তখনও মনে হতো যে ইস, এরকম যদি লেখা যেত। কিন্তু যত বয়স বাড়ে তত বুঝতে পারি যে ওরকম উনিই লিখতে পারতেন। কবিতার কোনো আলাদা সংজ্ঞা হয় আপনি মনে করেন? একটা সময় অবধি করতাম মনে, যখন ছোটবেলা ছিল, কবিতা নিয়ে খুব হইহল্লা করেছি, কাগজ করেছি, কফি হাউসে প্রচুর ইনফিউশন শেষ করেছি, তখন ভাবতাম যে আমরা জানছি কবিতা কি। তো যত বয়স বেড়েছে, যত বয়স বাড়ছে, ততই বুঝতে পারছি যে কবিতার ধারণা আমার কাছ থেকে আরো আবছা হয়ে যাচ্ছে। কবিতা কি এটা আমি জানি না। আর তার থেকেও বড় উপলব্ধি হলো কবিতা যে কি এটা যে খুব জানতে চাই তাও নয়। আমার কাছে লেখা যেভাবে আসে আমি তাদের ধরে রাখি খাতার পাতায়, কিছুটা বইয়ে। সেগুলো আদৌ কবিতা হলো কি হলো না সেইটা নিয়ে এখন আমি ভাবি না। আমি শুধু আমার কথাগুলো বলতে চাই। সেটা যদি কবিতা হয়ে ওঠে কোথাও, সেটা পাঠক বুঝবেন, আমি সেটা নিয়ে খুব ভাবি না। কবিতা আর পদ্য এই দুটোর কি সংজ্ঞা আলাদা হয়? আমার মনে হয় না। আসলে পদ্য কথাটা তো মাঝখানে চালু হয়েছিল, এবং শক্তি চট্টোপাধ্যায় মূলত কবিতাকে পদ্য বলতে ভালোবাসতেন। চমৎকার একটি শব্দ। কিন্তু আমার মনে হয় যে আমি এখানে একটা ছোট্ট ঘটনা বলি, বারবার সংজ্ঞার কথা উঠছে বলে। আসলে এই গল্পটা আমি অনেক জায়গায় বলেছি, যদি না এই সাক্ষাৎকারটা তার জন্য দীর্ঘায়িত হয়। না না, অবশ্যই বলুন। সেটা হচ্ছে যে ওই আমি প্রথমবার যেবার মার্কিন যুক্তরাষ্ট্রে যাই, 6 মাসের জন্য গিয়েছিলাম একটা কর্মশালায়। সেখানে 25-26টা দেশ থেকে লেখকরা এসেছিলেন, কেউ উপন্যাসিক, কেউ নাট্যকার, কেউ কবি। তো আমাদের যখন কর্মশালা প্রায় শেষের দিকে, আমরা শিকাগো শহরে একটা রাত্রিবেলা আমরা 3-4 জন পানাহার সেরে আমাদের হোটেলের দিকে ফিরছি। শেষ মেট্রোর জন্য দাঁড়িয়ে আছি। আমি ছিলাম, বাংলাদেশের এক লেখক ছিলেন, একজন অ্যালজেরিয়ান, একজন ফ্রেঞ্চ, আর একজন উরুগুয়ান। আচ্ছা। তো আমরা দাঁড়িয়ে আছি, মেট্রো আসবে, তখনও 5-7 মিনিট দেরি। খাঁখা প্ল্যাটফর্ম, শীতের রাত। প্ল্যাটফর্মের একেবারে অন্য কোনায় একটি বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে, 16-17 বছর বয়স হবে। স্কুলের পোশাক ছাড়ার সুযোগ পায়নি তখনও, পিঠে স্কুল ব্যাগটা রাখা আছে, সোনালি চুল। তো আমি দেখে আমার মনে হলো সে মার্কিন মেয়েই বটে। তো হঠাৎ ওই উরুগুয়েন বন্ধুটি আমাদের সকলকেই বললো যে চলো, আমরা তো 6 মাস একসঙ্গে থাকলাম, কিন্তু কেউ কারো ভাষা শুনলাম না, কারণ আমরা ইংরেজিতেই একে অপরের সঙ্গে যোগাযোগ করলাম। তো আমরা যার যার ভাষায় একটা করে কবিতা বলি, বুঝতে না পারলেও আমরা নিজেদের ভাষা শুনতে পাবো। দারুণ। হ্যাঁ। তো ঠিক আছে, তখন সবাই রাজি হলাম। আমার মনে আছে আমি শঙ্খ ঘোষের যুবতী নামের কবিতাটি পড়ে শুনিয়েছিলাম। এবার সবারই কবিতা বলা হয়ে যাওয়ার পরেও আমরা ঘড়িতে দেখলাম মেট্রোটা আসতে 2 মিনিট বাকি আছে। তো ওই উরুগুয়েন বন্ধুটি, সে একটু বেশি পান করে ফেলেছিল সেদিন, সে দৌড়ে গিয়ে ওই বাচ্চা মেয়েটাকে ধরে বললো, এবার তুমি তাহলে কবিতা বলো। আমরাও ছুটে গেলাম, এবং বাচ্চা মেয়েটা স্বভাবতই আকাশ থেকে পড়েছে। 5টা অচেনা লোক, দ্বিগুণ বয়সী লোক, তারা হঠাৎ রাত্রি 11টায় মেট্রো স্টেশনে কবিতা বলতে বলছে। তো সে যত বলছে আমি কোনো কবিতা জানি না, তত উরুগুয়েন বন্ধুটি বলছে, না, তুমি এই প্ল্যাটফর্মে আছো, তুমি ওই খেলার অংশ, তোমাকে কবিতা বলতেই হবে। তো আমি মেয়েটিকে বললাম যে দেখো, যা জানো নার্সারি রাইম হলেও বলে দাও, না হলে ও ছাড়বে না, ও এখন ক্ষেপে আছে। তো মেয়েটি কি মনে হতে 5-6 সেকেন্ড ভাবলো, তারপর পিঠ থেকে স্কুল ব্যাগটা নামালো, জুতো দুটো খুললো, প্ল্যাটফর্ম খুলে একটা 40-50 সেকেন্ডের ব্যালে পিস নাচলো আমাদের সামনে। নেচে বলল, এটাই আমার জানা একমাত্র কবিতা। তো ওই দিন আমি বুঝেছিলাম যে কবিতা সম্পর্কে
সংজ্ঞা স্থির করাটা সত্যিই মূর্খামি। এবং আমি আর কোনোদিন কবিতার সংজ্ঞা নিয়ে ভাবিনি, সেই দিনের পর আজ অবধি ভাববো না কখনো। অসাধারণ একটা অভিজ্ঞতার কথা আপনি বললেন, অসাধারণ। সত্যি বোধহয় এরপরে আর সংজ্ঞা প্রশ্নটাই আসে না। আপনি শক্তি চট্টোপাধ্যায়ের কথা বললেন। শক্তি চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী যে সময় লিখতেন, খুব স্বাভাবিকভাবেই লেখা প্রকাশ হয় যখন সময়ের একটা প্রভাব তো সেখানে থাকে। এখন সময়টা অনেক এগিয়ে গেছে, তফাৎ আছে লেখায় বা ফারাক পড়ে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। সেটাই তো যে কোনো ভাষার স্বাভাবিকত্ব। হ্যাঁ, এবং বহমানতা তার। নীরেন্দা লেখা শুরু করেছেন আরো আগে, সুনীল দাদেরও বছর 20 আগে। তারপর সুনীল দাদের সময়টা গেছে 60-এর দশক, 70-এর দশকে একদম বাঁক নিয়েছে বাংলা কবিতা, আমূল বাঁক নিয়েছে। 80-এর দশকে অন্যরকম হয়েছে। আমরা যারা 9-এর দশকে লেখালেখি শুরু করেছি, আমাদের চেষ্টা, ইচ্ছে বা স্বপ্ন যাই বলুন না কেন, সেটা ছিল যে আগে যা লেখা হয়েছে তার থেকে আলাদা লিখবো। হতে পারে যে খারাপ লিখবো, কিন্তু একই রকম যেন না হয়। তো 9-এর দশকেও আমাদের অনেকের কবিতার মধ্যে দিয়ে একটু একটু করে কবিতা নতুন চেহারা হয়তো বা নিয়েছে। এখন যারা লিখছেন তারা একদম অন্যরকম লিখছেন। ফারাক তো আছেই, ভালো মন্দের মধ্যে আমি যাব না, কিন্তু ফারাকটা খুব জরুরি আমার কাছে। যে একটা ভাষা একই জায়গায় দাঁড়িয়ে আছে নাকি সে বদলাচ্ছে, এগোচ্ছে কিনা আমি জানি না, পিছোচ্ছে কিনা আমি জানি না, সেটা অনেক দূর থেকে বোঝা যায়। কিন্তু এই ভাষার মধ্যে থেকে দাঁড়িয়ে আমি বুঝতে পারি যে ভাষাটা বদলাচ্ছে। এই যে ভাষা বদলাচ্ছে, তার প্রকাশভঙ্গি, তার গঠন ভঙ্গিমা সবটা বদলাচ্ছে, এইটা আমার কাছে খুব জরুরি। সেটা অবশ্য বদলেছে। অনেক সাহিত্যিক বলেন যে আমি না কবিতা লিখতে পারি না, এটা আমার খুব আফসোস। যেটা আমি শুরুতে বললাম, পড়তে আমরা সকলেই পারি কিন্তু লিখতে সবাই পারি না। কিন্তু যখন কবি লিখছেন কবিতা, সেটা তো মানে ব্রেন চাইল্ডটা অনেক আগে থেকে তো ভাবনাটা আসতে শুরু করে, দুম করে তো আসে না। হয়তো আপনি এই যেমন ধরুন কোন একটা স্টেশনের ঘটনা আপনি দেখলেন, সেটা আপনার মাথায় রইলো, সেটাই হয়তো কখনো আপনার কবিতার মাধ্যমে প্রকাশিত হলো। এই উৎসটা কোনো নিয়ম মেনে হয় কি আদৌ? না না না, আর সবসময় কিন্তু মানে আপনি যে বললেন না, দুম করেও কিন্তু আসে। আচ্ছা। হ্যাঁ, মানে কিভাবে যে আসবে তার কোনো স্থিরতা নেই। এক একটা সময় পরিকল্পিতভাবে আসে, মনের মধ্যে কিছু লাইন সংগঠিত হতে থাকে, পরে বুঝতে পারি যে এটাকে একটা কবিতার আকারে লিখে রাখা যায়। আবার কিছু লাইন এমন ভাবে আসে যে আপনি ভূতগ্রস্তের মতো লিখতে থাকেন। আমার ক্ষেত্রে অনেক সময় এমন হয়েছে যে একটা গোটা বইয়ের পাণ্ডুলিপি হয়তো টানা 7 দিনে লেখা হয়েছে। আমি নিজেও জানি না যে কি লিখছি, কি আসছে আমার মধ্যে দিয়ে। পরে যখন সম্পাদনায় বসছি তখন হয়তো আমি দূর থেকে দেখছি, কিন্তু যখন ওই ঘোরটার মধ্যে আছি তখন বোঝা সম্ভব হয় না। তো অনেক সময় ঘোরের মধ্যেও কবিতা আসে, আবার অনেক সময় অনেক বাহ্যিক ঘটনা আপনাকে কবিতা লিখতে বাধ্য করে। হ্যাঁ, বা অনেক ভালো কিছু, ভালো স্মৃতি, ভালো ঘটনা, ভালো অভিজ্ঞতা আপনাকে কবিতার কাছে নিয়ে যায়, সেটা একরকম। আবার কবিতা একটা কোনো চোরা, একটা কোনো অজানা উৎস থেকে এসে আপনার উপর ঝাঁপিয়ে পড়ে, সেটা আরেক রকম। এই নানান অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমাদের চলতে হয়। আচ্ছা, মানে আপনি যেটা বলছেন সেক্ষেত্রে মানে শুধু যে এই ধারণাটা অনেকে পোষণ করেন যে চাঁদ তারা ফুল মানেই কবিতা, সেটা বোধহয় নয়। সেটা বোধহয় এখন কেউ পোষণও করেন না। মানে আমার ধারণা, সময় তো এগিয়েছে, একটা সময় কবিদের উপর এই ধরনের একটা অভিযোগ ছিল যে কবিতা মানেই পেলবতা, বিশেষ করে বাঙালি কবিদের প্রতি তো ছিলই। কিন্তু আমার ধারণা বাঙালি কবিরা সেই অভিযোগের বেড়া অনেকদিনই ডিঙিয়ে এসেছেন। বাংলা কবিতায় প্রচুর নিরীক্ষা হয়েছে, বাংলা কবিতা অনেক কড়া হয়েছে, অনেক চাবুক পেটানো হয়েছে, এবং অনেক প্রেমও এসেছে বাংলা কবিতায়। ফলে আমার মনে হয় যে বাংলা কবিতা বহুধা বিভক্ত, এবং কেবলই ফুল চাঁদ তারার কথা বাংলা কবিতা বলে না। এই অভিযোগটা এখন সর্বৈব মিথ্যা বলেই আমার মনে হয়। মানে প্রেম আর বিপ্লব সমার্থক তা আমি জানি না, তা বলবো না, কিন্তু আমি বলছি যে প্রেম মানেই যে শুধু ফুল চাঁদ তারা তা নয়, তাও নয়। কিন্তু প্রেম তো বহু রকমের হয়। প্রেমের প্রকাশ, প্রেমের উপমা, প্রেমের বিশেষণ, প্রেমের দৃশ্যকল্প বহু রকমের হয়। সব প্রেম একরকম নয়। একটা 10 তলার বারান্দার প্রেম আর একটা রেল কলোনির প্রেম একরকম নয়। তো ফলে সেই 10 তলায় যে ফুলটা আছে আর রেল লাইনের ধারে যে ফুলটা ফুটছে, দুটোর মানে আলাদা, দুটোই ফুল।
তো আমার মনে হয় যে ওইভাবে সংজ্ঞায়িত করাটার দিন চলে গেছে। কবিতার কোনো ব্যাকরণ হয় আদৌ? হ্যাঁ, কবিতার ব্যাকরণ হয়। কবিতার তো বেশ কিছু ব্যাকরণ হয়। যখন আপনি ছন্দ মেনে লেখেন বিশেষত, তখন ছন্দের তো নানাবিধ ব্যাকরণ আছে, শব্দবন্ধের ব্যাকরণ আছে, আবার সব ব্যাকরণ ভেঙে ফেলবারও একটা ব্যাকরণ আছে। কিন্তু সেইটা ভাঙতে গেলে আমার সবসময় মনে হয় যে ভাঙতে গেলে জানতে হয়, না জেনে কখনোই ভাঙা যায় না। কারণ আমি কি ভাঙছি সেটা যদি আমি না বুঝি, দেয়ালটা দেখতে না পারলে তো দেয়ালে আঘাত করা যায় না। ফলে আমার সবসময় মনে হয় যে ব্যাকরণ ভাঙতে গেলে আগে ব্যাকরণকে ভালো করে জানতে হবে। এই যে ব্যাকরণের প্রসঙ্গে এলাম, এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া ভীষণ গুরুত্বপূর্ণ প্রায় সকলের জীবনেই। প্রচুর লেখালেখি হয় সোশ্যাল মিডিয়াতে, প্রচুর মানুষ কবিতা হিসেবে নিজের ভাব প্রকাশ করেন। এই যে সোশ্যাল মিডিয়ার এতটা প্রভাব গোটা জীবন জুড়ে, এটাকে আপনি কিভাবে দেখেন? মানে আপনার ছোটবেলাটায় তো সোশ্যাল মিডিয়া ছিল না। না, একেবারেই না। আমাদের ছোটবেলায় কেন, আমার কৈশোর যৌবন কোথাওই সোশ্যাল মিডিয়া ছিল না। সোশ্যাল মিডিয়া তো এসেছে 10-15 বছর সেইভাবে রই রই করে, এবং সোশ্যাল মিডিয়াকে আমিও চেষ্টা করেছি আমার মতো করে ব্যবহার করতে। ওই যে লেখার কথা আপনি বললেন, যে লেখাটি পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়েছে, অন্ধকার লেখাগুচ্ছ, সেই পাণ্ডুলিপির অধিকাংশ কবিতা আমি সরাসরি সোশ্যাল মিডিয়ায় লিখেছি, কারণ আমি চেয়েছি তৎক্ষণাৎ মানুষের কাছে পৌঁছতে। ফলে সবকিছুরই একটা ভালো দিক মন্দ দিক আছে, এবং সোশ্যাল মিডিয়া আসায় যেটা হয়েছে যে সম্পাদনার তাগিদটা একটু কমে গেছে। মানে আমি দুপুর 2টোয় লিখে 3টে আপলোড করছি যেহেতু, ফলে আমি লেখাটাকে ফেলে রাখবার আর সুযোগ দিচ্ছি না নিজেকে, যে 3 দিন ফেলে রেখে, আগে যেটা হতো যে সম্পাদকের দপ্তরে পাঠানোর আগে 2টো কবিতাকে আমি 10 দিন ফেলে রাখতাম, 10 দিন পরে পড়ে দেখতাম যে এর মধ্যে কি কি গলদ আমি দেখতে পাচ্ছি। সেই তাৎক্ষণিকতা এসে গিয়ে হয়তো সম্পাদনার কিছুটা নষ্ট হয়েছে, কিন্তু সবার ক্ষেত্রে নয়, সকলেরই যে তাড়াহুড়ো আছে তা তো নয়। কাটছি এখানে একটা প্রশ্ন করার জন্যই, সেটা হচ্ছে যে আপনি সম্পাদনার কথা বলছেন। আমরা তো জীবনে পরিমিতি বোধটাকে প্রায় হারিয়ে ফেলতে বসেছি বর্তমানে দুরন্ত সময়ে। সেটা কি কোথাও মনে হয় যে সোশ্যাল মিডিয়া? হ্যাঁ, আমার মনে হয় যে সব সোশ্যাল মিডিয়ার, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে নয়, না, সেটা আমার নিজের কারণে। আমি যদি চাই আমার মা হাসপাতালে ভর্তি থাকাকালীন তার নাকে নল লাগানো একটা ছবি আমি দেব, সেটা এই কারণে নয় যে আমার হাতে সুযোগ আছে, তার মানে আমার সেই মনোবৃত্তি আছে। সুযোগ তো সবার কাছেই আছে। তো বা আমি যদি ভাবি যে আমি শ্মশানে গিয়ে কোনো একজন সেলিব্রিটিকে দাঁড়িয়ে থাকতে দেখলে তার সঙ্গে সেলফি তুলতে চাইবো, সেটা এই কারণে নয় যে আমার হাত মোবাইলে ক্যামেরা আছে, সেই কারণ সেটা এই কারণে যে আমার ওই পরিমিতি বোধটা নেই, যে আমার সীমা কতটুকু। ফলে সোশ্যাল মিডিয়া এসে আমার মনে হয় মানুষের মনোবৃত্তিগুলোকে আরেকটু পরিষ্কার করে তুলে ধরেছে, এই আর কি। ফলে আমি কোনোভাবেই মার্ক জুকারবার্গকে দোষ দিতে চাই না। কাল যদি উনি এটা পাত্তাড়ি গুটিয়ে অন্য ব্যবসা খুলতে চান, তাহলে অনেকেই হয়তো আহত হবেন, কারণ অনেকেরই অনেক কিছু প্রকাশ করবার জায়গা থাকবে না। কিন্তু আমার মনে হয় যে শিল্পের মূল জায়গা যেটা, সেই জায়গাটা এই সমস্ত কিছু থেকে অনেক দূরে। সেটা একটা একলা টেবিল, একটা ফাঁকা মঞ্চ, বা একটা শূন্য রেওয়াজ ঘর, তার সঙ্গে কোনো কিছুর কোনোদিন কোনো যোগ ছিল না। বাকিটা সবই বাহ্যিক। এবার যেটা আসি, মানে আপনি যখন শ্রীজাত, এই বর্তমানে শ্রীজাত হয়ে ওঠেননি, তখন নিশ্চয়ই জীবনে প্রেম এসেছে, খুবই স্বাভাবিক, সেটা সব মানুষেরই আছে। প্রথম প্রেমিকাকে যে কবিতাটা লিখে দিয়েছিলেন, সেটা মনে পড়ে? স্মৃতিচারণ করেন? উল্টোটা, বরং আমি প্রচুর প্রেমিকাদের জন্য স্কুলে কবিতা সরবরাহ করতাম, যাতে সেই সব প্রেম হয়। সেটা অনেক বড় বয়স পর্যন্ত কলেজেও করেছি। নিজের সময় আর করে ওঠা হয়নি। তখন হয়তো আমি শঙ্খ ঘোষের লাইন লিখে দিয়েছি, কারণ আমার স্বভাবতই নিজের চেয়ে শঙ্খ ঘোষের লাইনে আস্থা বেশি ছিল, আজও তাই আছে। কিন্তু প্রচুর বন্ধু বান্ধব আমাকে দিয়ে, বান্ধবীরাও আমাকে দিয়ে 3 লাইন 2 লাইন লিখিয়ে নিত, এই 2 লাইনে একটু ভালো কিছু লিখে দে না, তাহলে ওকে দেব। তো সেই রকম অনেক যাকে বলে জনসেবামূলক কাজ করেছি একসময় কবিতার মাধ্যমে, আজ আর করতে হয় না।
কিন্তু নিজের যখন প্রয়োজন পড়েছে তখন আমি সুনীল গঙ্গোপাধ্যায় বা শঙ্খ ঘোষের শরণাপন্ন। আপনি যেহেতু বান্ধবীদের কথা বলছেন, আমার এই মুহূর্তে কথা বলতে বলতে পুরো লাইনটা মনে পড়ছে না, কিন্তু ওই কি বান্ধবীদের ছিটকে আসা সিঁদুর, হ্যাঁ, কি ছিল সেটা আমার লাইনটা? উড়ন্ত সব জোকার হ্যাঁ, বলে বইটার হ্যাঁ। উৎসর্গপত্রে ছিল। হ্যাঁ, ছিটকে এসে জামায় লাগুক একের পর এক বান্ধবীদের সিঁদুর। সেই সমস্ত বান্ধবীদের সঙ্গে এখনো যোগাযোগ হ্যাঁ, আছে? অনেকের সঙ্গে আছে, স্কুলের বন্ধু বান্ধবীদের সঙ্গে আছে, এবং সত্যি কথা বলতে কি আমি খুব আরাম বোধ করি স্কুলের বা কলেজের বন্ধু বান্ধবীদের সঙ্গে। কারণ খুব সত্যি কথা বলতে কি তারা কেউ আমাকে বিচার করেন না। তারা বন্ধু। হ্যাঁ, তারা আমি কি লিখলাম, আমি কোথায় গেলাম, কার পার্টিতে আমাকে দেখা গেল, তাতে তাদের কিচ্ছু এসে যায় না। তারা এখনো দেখা হলে আমাকে জড়িয়ে ধরেন আর দুটো গাঁটটাও মারেন। ফলে তাদের সঙ্গে আমার সখ্যটা একেবারে কি বলবো, প্রাণ খোলা, এবং তাদের কাছে আমি নির্দ্বিধায় যে কোনো সময় রাত 2টোয় যেতে পারি, সকাল 3টেয় ফোন করতে পারেন। ফলে তাদের সঙ্গে এখনো আমার যোগাযোগ আছে। তাদের সঙ্গে এখনো মাসে অন্তত একদিন আমি কোথাও একটা দেখা করে হই হই করি। মানে আপনি যে কথাটা বললেন আরাম শব্দটা, সেটা বোধহয় তখনই আসে যখন এই মানুষগুলো, ওই যে আমাদের তো বিখ্যাত হওয়ার একটা অলংকার থাকে, ওই অলংকারটা ব্যতীত আমাদের ভালোবাসেন। একেবারে তাই। হ্যাঁ, ভালোবাসেন, বা আমি বলবো যে সেই অলংকারের কারণে অনেকে তো ভালো নাও বাসেন। হ্যাঁ, মানে আমি বলবো দুরকমই আছে। এই পরিচিতির দুটো দিক আছে, একই মুদ্রার দুটো পিঠ থাকে। তো একটা হচ্ছে ভালোবাসা পছন্দ করা, একটা হচ্ছে ওই একই কারণে ভীষণ অপছন্দ করা, ভালো না বাসা। যাই হোক, মানে কোনো না কোনো কারণে। এবার এদের সেটা কিছুই নেই, ফলে এদের কাছে অনেক বেশি আরাম আমার, বা এদের কাছে অনেক সহজে আমি স্বতঃস্ফূর্ত। হ্যাঁ, এর পরের প্রশ্নটা আসবো যে আপনারই লেখা সন্ধ্যার হাওয়ায় উঠছে কবিতার কুচি, দীর্ঘ কবিতার দিন শেষ। সত্যি কি দীর্ঘ কবিতার দিন শেষ? এটা এক সময় লিখেছিলাম, আমার মনে আছে। আমার একটা বই ছিল, সেও বহু বছর হলো, কাতিউষার গল্প, তার উৎসর্গপত্রে এই লাইনটা ছিল। তখন আসলে আমার মনে হচ্ছিল যে দীর্ঘ কবিতার যে বহর, দীর্ঘ কবিতার যে চল, সেটা লাতিন আমেরিকীয় কবিতায় হোক, বাংলা কবিতায় হোক, বাংলা কবিতায় অসামান্য সমস্ত দীর্ঘ কবিতা লেখা হয়েছে। আমার আসলে সেই সময় আরো একটু করে মন যাচ্ছিল ছোট কথায় নিজেকে প্রকাশ করবার জায়গায়। ওই টু লাইনার, বা আমি কাতিউষার গল্প বইটা দেখলেও বুঝবেন যে বেশিরভাগ কবিতাই 10 লাইন 12 লাইনের মধ্যে। হ্যাঁ, তো আমার মনে হচ্ছিল যে দেখা যাক না, চেষ্টা করে, যে যদি যে কথাটা আমি বলতে চাই সেটা যতই বড় হোক না কেন, তার বহরটাকে ছোট রাখতে পারি কিনা, সেই খেয়ালেই ওই লাইনটা লেখা। আসলে দীর্ঘ কবিতার দিন শেষ হয়েছে কিনা কেউ বলতে পারে না। মানে এখন যদিও বাংলা ভাষায় দীর্ঘ কবিতা কমই লেখা হচ্ছে, কিন্তু নিশ্চয়ই আবার কখনো আসবে যখন সেই রকম দীর্ঘ কবিতা আমরা পাঠক হিসেবে পড়তে পাবো। আপনি বিশ্বাস করেন যে এই সময় দাঁড়িয়ে 30 সেকেন্ডের রিল দেখে মানুষ সময় কাটিয়ে দিচ্ছেন, সেই সময় দীর্ঘ কবিতায় আবার ফিরে যেতে পারি আমরা? আমার মনে হয় যেতে পারি, কারণ আমি সবসময় বিশ্বাস করি যে দেখুন, ধ্রুপদী আনার একটা আলাদা জায়গা আছে। 30 সেকেন্ডের রিল যেমন দেখছি আমরা, তেমনি নজরুল মঞ্চে যখন জাকিরজি বাজাতে আসছেন, তখন তিনি শুরুই করছেন একটা 26 মিনিটের পাঞ্জাব ঘরানার পেশকার দিয়ে। একটা পেশকার 26 মিনিট বাজাচ্ছেন, সেটাও আমরা শুনছি, হয়তো শুনছি জাকির হোসেন বলেই, কিন্তু শুনছি তো একটি ঘরানাদার জিনিস যেটা উনি পেশ করছেন। তো আমার মনে হয় ধ্রুপদিয়ানার একটা জায়গা চিরকাল ছিল, এবং সেটা থাকবে, চিরকাল থাকবে। এখনো এক একটা মাস্টারপিস ছবি 3 ঘন্টা 3.5 ঘন্টার হয় দৈর্ঘ্যের, দেখি তো আমরা। হয়তো নিশ্চয়ই কোটি কোটি মানুষ দেখেন না, কিন্তু যাদের জন্য বানানো তারা দেখেন। তো যাদের জন্য দীর্ঘ কবিতা লেখা, তারা ঠিক পড়বে। কবি সৃজাত বই বা লেখা পড়া সবই হলো, কিন্তু কবি সৃজাতর একটা গার্হস্থ্য জীবনও রয়েছে। সুব্রত চক্রবর্তীর একটা লেখা, কবি তো সন্ন্যাসী নয়, তার ঘর গেরস্থালি আছে, টাটকা মাছ কেনে প্রতিদিন। ঠিক। আপনি আপনার কবিত্ব এবং ঘর গেরস্থালি ব্যালেন্স করেন কি করে, সামলান? আসলে এই ব্যালেন্স কথাটার মধ্যে একটা যাকে বলে টোপ লুকিয়ে আছে। ব্যালেন্স কথাটাকে স্বীকার করে নিলে মেনে নিতে হয় যে কবিত্ব আর গেরস্থালির মধ্যে একটা বৈপরীত্য আছে। আসলে নেই, কিন্তু মানে আমার তো বরং মনে হয় অন্য অনেক কাজে যারা যুক্ত, তাদের গেরস্থালি করা অনেক কঠিন। আমি দেখি যারা হয়তো পুলিশে কাজ করেন, যারা হয়তো সার্জারি করেন,
যারা দমকলে কাজ করেন, আমি দেখি যে আমি ভাবি যে তারা কি করে সময় বার করেন নিজের বাড়ির জন্য, নিজের বরের জন্য, নিজের বউয়ের জন্য, বাবা মা সন্তানের জন্য। আমার লেখা সেই মানে অতটা সময় নিয়ে কাজ নয়। যখন লেখা মাথায় এলো লিখলাম, বা ছবির জন্য গান লিখছি যখন আমি জানি এটা আমার গানের সময়, গান লেখার সময়। বাকি সময়টা কিন্তু আমরা দিব্যি সংসার করি। দুর্বা ও খুব ব্যস্ত মানুষ, তো ফলে ওর সঙ্গে মিলেমিশে এত বছর হলো, 20 বছর হচ্ছে, তা আমরা দিব্যি আমাদের সংসার চলছে। তো লেখার সঙ্গে কিন্তু আমার মনে হয় যে সাংসারিকতা, গেরস্থালির কোনো বিরোধ নেই। আছে হচ্ছে তুমুল ব্যস্ততার সঙ্গে তখন সংসারকে অতটা সময় দেওয়া যায় না। আমার মনে হয় যারা কবিতা লেখেন, বা আমার মতো যারা চাকরি ছেড়ে কবিতা লেখেন, শুধু লেখালেখিকেই পেশা করে নিয়েছেন, তাদের কিন্তু হাতে অনেকটা সময় থাকে। চাকরি যারা করেন তাদেরই সময়ের একটু অনটন আছে। ফলে আমি বরং গেরস্থালিতে অনেক সময় দিতে পারি। শ্রীজাত কি বাজারে যান, মাছ কেনেন? হ্যাঁ, বাজারে যাই, মাছ কিনি। সব সময় কিনি বললে মিথ্যে হবে, কিন্তু সব সময়ের মাছ হয়তো এমনি বাড়িতে সরবরাহ হয়। কিন্তু হঠাৎ হঠাৎ ইচ্ছে হলে যে আমি আজকে একটু দেখি যে ভালো পার্শে উঠেছে কিনা, বা একটু ভালো পাবদা এলো কিনা বাজারে, তখন আমি অবশ্যই চাই। এবার আসি যে আপনার পূর্ববর্তী যারা লিখেছেন তাদের মধ্যে আপনার খুব প্রিয় কারা? আমার একটা নাম নিতে হলে আমি বলবো মির্জা গালিব, যার লেখা আমাকে সবসময় পথ দেখায়। তো আমি যদি একজনের নাম নিই তাহলে অবশ্যই ভারতবর্ষে যারা কবিতা রচনা করেছেন তাদের মধ্যে মির্জা গালিবকে আমি ছেড়ে দিতে পারবো না। এখন কি দুটো লাইন শুনতে পারবো? এটা কি খুব বিড়ম্বনা হবে? মানে গালিবের, হ্যাঁ, ये न थी हमारी किस्मत के विसाल यार होता, अगर और जीते रहते यही इंतजार होता, ये कहाँ की दोस्ती है कि बने हैं दोस्त ना से, कोई चारा साज होता, कोई गमगुजार होता। क्या बात। এবার আসি পরবর্তী প্রজন্ম যারা লিখছেন, যাদের লেখা নিয়ে গান তৈরি হচ্ছে, তাদের মধ্যে কাউকে কাউকে বিশেষ করে চোখে পড়ে? হ্যাঁ, বিশেষ করে চোখে পড়ে, কিন্তু একটা জিনিস আমি বড়দের কাছ থেকে শেখার চেষ্টা করেছি, সেটা হচ্ছে যে কাউকে আলাদা করে চিহ্নিত না করা। কারণ কি হয় যে আমি বড়দের দেখেছি যে সবসময় বলতেন সকলের কথা বলতেন, কারণ সকলেরই লিখে যাওয়া দরকার। তার মধ্যে থেকে নিশ্চয়ই 2-3 জন আলাদাভাবে চিহ্নিত হবেন, সময়ের তাগিদেই হবেন, কিন্তু 2-3 জনের কথা বারে বারে বলতে থাকলে কি হয়, বাকিদের মনোবল ভেঙে যায়। বাকিরা হয়তো হতাশ বোধ করেন, হয়তো মনে হয় তাহলে কি আমার লেখা হচ্ছে না, বড়রা আমার কথা বলছেন না। তো ফলে আমার মনে হয় আমাদের পরে যারা লিখতে এসেছেন সকলের মধ্যে লেখা আছে, তাদের মধ্যে কারা আগামী দিনেও থাকবেন সেটা তো আমরাও জানি না, সেটা সময় বলবে। যারা লেখালেখিটাকেই পেশা করতে চাইছেন, আমি একদম এবার অর্থনীতির জায়গায় চলে আসছি, খুব জরুরি জায়গা। কারণ এই যে একটা সময় অবধি ছিল না যে আচ্ছা কি করো তুমি, আমি কবিতা লিখি, হ্যাঁ সেটা ঠিক আছে, তুমি কি করো, আর এই যে এটা হয়তো এখন অনেকটা ভেঙেছে, আমি জানি না, এখনো ভাঙেনি। তার কারণ এটা তো ঠিক যে পৃথিবীর কোনো ভাষাতেই কবিতা লিখে খেতে পাওয়া যায় না, এবং ফলে যিনি কবিতা লেখেন তাকে সবসময় অন্য কোনো কাজগুলো উপার্জন করতে হয়। ঠিক। তো যারা আসছেন তাদের জন্য আপনার মানে কি বক্তব্য থাকবে বা কি বলবেন? আমি খুব আমার জীবনকে উদাহরণ হিসেবে তুলে ধরবো না, কারণ আমার জীবন অনেক সময় অনেক তাৎক্ষণিক সিদ্ধান্তে কেটেছে, এবং আমি খুব ভাগ্যবান যে আমার অভিভাবক এবং পরবর্তীকালে আমার বন্ধুরা, এবং বিশেষ করে গত 20 বছর দুর্বাকে আমি পাশে পেয়েছি, যে চোখ বন্ধ করে আমার এই ধরনের তাৎক্ষণিক সিদ্ধান্তের পাশে দাঁড়িয়েছে, যে ঠিক আছে কর, যা হবে দেখা যাবে, এবং সেটা আমরা যুঝে নিয়েছি আমরা দুজন মিলে। তো সেটা সবার থাকে না, সেই রকম সঙ্গ পাওয়ার সৌভাগ্যও সবার থাকে না, যেটা আমার হয়েছে। আমি হঠাৎ একদিন সকালে উঠে 3rd ইয়ার বিএসসি প্র্যাকটিক্যালের দিন পরীক্ষা দেবো না বলে ট্রেনে উঠে পড়েছে, আর কোনোদিন কলেজ মুখ হয়নি। হঠাৎ একদিন আমার মনে হয়েছে এই চাকরিটা আর করবো না, মানে কপি লেখার বদলে রেজিগনেশন লেটার লিখে আমার বসকে জমা দিয়ে চলে এসেছি। এগুলো খুব কাজের কথা যে তা নয়,
কিন্তু আমি বলি যে আমার মতো যদি কেউ চাকরি না করে লেখালেখি করতে চান তাহলে তাকে অনেক রকম লেখালেখি করতে হবে। আমাকে যেমন চিত্রনাট্য লিখতে হয়, আমাকে ছবির গান লিখতে হয়, আমাকে বিজ্ঞাপন লিখতে হয়, অনেক অনুষ্ঠানে সঞ্চালনা করতে হয়। এবং করতে হয় কথাটা আমি বলছি বাধ্যবাধকতা হিসেবে না, আমি ভালোবেসে করি। কারণ আমি চাকরির চেয়ে অন্য অনেক কিছুকে বেশি ভালোবাসি। কারণ আমাকে একই বাড়িতে একই ঘরে একই সময় রোজ গিয়ে একই কাজ করতে বললে আমার একটা একঘেয়েমি তৈরি হয়। সেটা আমি অনেকদিন চাকরি করে দেখেছি। কোনো চাকরিতেই আমি বেশি দিন সফলভাবে থাকতে পারিনি, কারণ আবার আমার পরের দিন সকালে মনে হতো আজকে ওই একই রুটের বাস ধরে একই বাড়ির একই তলায় গিয়ে একই কার্ড পাঞ্চ করে একই টেবিলে বসে একই কাজ করতে হবে, তাহলে আর জীবন কি হলো। কিন্তু তার বদলে বেরিয়ে এসে আমাকে অনেক রকম লেখালেখির কাজ করতে হয়েছে, আজও হয়। সেটাই যদি কেউ প্রস্তুত থাকেন তাহলে খুব স্বচ্ছন্দে করতে পারেন। তার জন্য একটা দীর্ঘ লড়াই দিতে হয়, একটা সাহস রাখতে হয়, কিন্তু শেষমেশ হয়তো পারা যায়, সবই পারা যায়। আর না হলে মনের মতো কাজকর্ম করে, চাকরি করে বা ব্যবসা করে বা অন্য কাজ করে লেখালেখি করেন, তেমনও তো অনেকে আছেন। কত মানুষ অধ্যাপনা করে লেখালেখি করেছেন, শঙ্খ ঘোষই করেছেন। তো ফলে আমার মনে হয় যে এটা না যার যার পথ, কিন্তু এইটা বুঝে নেওয়া ভালো যে কবিতা কখনোই উপার্জনের কোনো পথ হতে পারে না। হ্যাঁ, এটা খুব কঠিন বাস্তব আর কি, এটা মাথায় রেখে তারপর যা করা যায়। এবার আসি, আমরা বাঙালিরা বলা হয় যে পায়ের তলায় সর্ষে, আরেকটা হচ্ছে যে ভোজন রসিক বাঙালি। এই দুটো ক্ষেত্রে শ্রীজাত কেমন? পায়ের তলায় সর্ষেটা গত 15-17 বছরে হয়েছে, সেটারও কৃতিত্ব আমি অনেকাংশেই দুর্বাকে দেব। আমি একটু ঘরকুনো ছিলাম বটে, দুর্বা আমাকে টেনে বার করেছে যে চল বাইরের পৃথিবীটা দেখবি, এবং দেখতে গিয়ে আমার নেশা লেগে গেছে। কিন্তু ভোজন রসিক যে অর্থে আমার বন্ধুরা ভোজন রসিক, সেই অর্থে আমি ভোজন রসিক নই। এমন নয় যে আমি ভালো খাবার দিলে মুখ ফিরিয়ে নেব, খেতে খুবই ভালো লাগবে, কিন্তু আমি খুব সাধারণ খাবারেও স্বচ্ছন্দ বোধ করি। মানে ডাল ভাত আলু সেদ্ধ একটা ডিম ভাজা দিলে আমার দিব্যি খাওয়া দাওয়া হয়ে যায়। কিন্তু তার জন্য এই নয় যে আমাকে একটা ফ্রাইড রাইস বা চিলি চিকেন দিলে আমি উৎসাহিত হব না, হব, কিন্তু আমি সবই ওই পরিমিত অর্থেই খেতে ভালোবাসি। ঘোড়াটায় আমার পরিমিতি রাখতে ইচ্ছে করে না, কারণ ওটা নেশা বোধহয় এখন। হ্যাঁ, ভীষণই বেড়াতে ভালোবাসি। সব সময় যে হয় তা নয়, বিশেষত কোভিড আসার পরে আমাদের বেড়ানোয়, সবারই বেড়ানোয় বিরাট বাধা পড়েছে। তো আমরা 3 বছর কোথাও যেতে পারিনি। তারপর আবার টুকটুক করে শুরু করেছি। আশা করছি যা যা আমাদের স্বপ্নের তালিকায় আছে তার কিছু কিছু আমরা আবার দেখতে পারবো। আমাদের প্রতিটা মানুষেরই না জীবনে কখনো না কখনো অবসাদ আসে, নিশ্চয়ই আপনারও আসে। সেই সময়টা কি করেন বা কিভাবে নিজেকে আবার সেটা থেকে কাটিয়ে বের করেন? খুব বেশি আসে, মানে আপনি যত স্পর্শকাতর হবেন তত বেশি অবসাদ আপনাকে গ্রাস করবে। মানে সূক্ষ্ম মানুষের দুঃখ বেশি। সূক্ষ্ম কিনা আমি জানি না, আমি হয়তো অতটা সূক্ষ্ম নই, কিন্তু মানে অল্পে আঘাত লেগে যেত একটা সময় চারপাশের দৃশ্যে। তো আমি অবসাদ কাটাতে আমি একেবারেই গান শুনি। সেটা আমাকে একটা শুশ্রূষা দেয়, একটা উপশমের কাজ করে। আর খুব কাছের 2-1 বন্ধু বান্ধব আছেন, তাদের সঙ্গে আড্ডা মারি। এই 2-1টাই আমার উপশমের জায়গা, কিংবা হয়তো কোনো পছন্দের বই পড়ি। তো চেষ্টা করি অবসাদকে এড়িয়ে থাকতে। যত বয়স বাড়ছে আমি বুঝতে পারছি অবসাদ মনের স্বাস্থ্যের পক্ষে একেবারেই ভালো নয়, খুব ক্ষতিকর। এবং কোভিডের সময় তো সত্যি আমরা ভীষণভাবে অবসাদগ্রস্ত হয়েছিলাম। মানে সেই সময়টা যেন আর আমাদের জীবনে না ফেরে। ওই মাসের পর মাস একটাই ঘরের মধ্যে বন্দি থেকে কাছের মানুষকে ভালো রাখার উপায় হলো তার চেয়ে দূরে থাকা। এর চেয়ে বড় যন্ত্রণা আর কিছু হয় না। তো সেটা যেন আর না ফেরে। প্রিয় কবিতা কি? অনেক অনেক, এই তো তার মধ্যে একটা 4 লাইন শোনালাম। অনেক প্রিয় কবিতা আছে, ওইভাবে বলা খুব মুশকিল। প্রিয় কবিতা সত্যি বলা খুব মুশকিল, মানে অসংখ্য, অগণন। প্রিয় কবি যদি মির্জা গালিবকে বাদ দিই, শঙ্খ ঘোষ অসম্ভব প্রিয় কবি। আমার মনে হয় বাংলা ভাষায় শঙ্খ ঘোষের মতো কবি বিরল। প্রিয় গান? বহু, গোটা গীতবিতানটাই প্রায়, গালিবের গোটা দিওয়ানটা। এখানেই তো আপনি
2,500 আর প্রায় শতিনেক, পাওয়া প্রায় যায়। 2800 থেকে 3000 গান এখানেই চলে গেল। আরো অনেক গান আছে, সারা পৃথিবীর নানান গান আছে। প্রিয় গায়ক এবং গায়িকা? আমার খুব প্রিয় গায়ক আমার দাদা, স্থানীয় বন্ধুও বটে, রাশিদ দা। রাশিদদার গান রোজ আমাদের বাড়িতে বাজতো, এখনো বাজে। তফাৎ এটাই যে রাশিদদার সঙ্গে দেখা হয় এখন না। আর দেখা হয় না। আর কিশোরী আমনকর আমার খুব প্রিয় গায়িকা। আচ্ছা, তার গানের কথা বলছেন, তাকে নিয়ে আপনার লেখা আছে? হ্যাঁ হ্যাঁ, একটা লেখা আছে। সত্যি বলতে কি, আমার খুব প্রিয় স্মৃতি, বছর 2 আগেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে আমি আর রাশিদদা একসঙ্গে অনুষ্ঠান করেছিলাম। রাশিদদা গাইছিল, আমি কবিতা পড়ছিলাম। তো রাশিদদা সেদিন আমার অনুরোধে সাহানা গেয়েছিল, মানে আমার খুব প্রিয় রাগ রাশিদদার গলায়। তো এই লেখাটার নামও সাহানা, সেটা আমি রাশিদদার পাশে বসেই পড়েছিলাম। যখন আমি ধৈবতে যাই তুমি দাঁড়াও রেখাবে, আমার কাছে দূরত্ব যা তোমার কাছে বাহানা, আর কতদিন মনকে এমন মিথ্যে বলা শেখাবে, মাঝরাতে ঝিম বাজতে থাকে রাশিদ খানের সাহানা, ঝাঁপতালে সুর ভিড়ছে সমে, চুপ হয়েছে চারিদিক, কাঁচ গেলাসে ঠুনকো বরফ, ঘুম সোনালি পানীয়, নোঙর তোলার আওয়াজ আসে, জাহাজ নিয়ে পাড়ি দিই, তবু কোথাও নিজের কোনো খবর পেলে জানিও, কে বলেছে সুরের সঙ্গে সুরায় এমন মেশাতে, পঞ্চমে এক ছোট্ট জখম, শিউরে বলি আহা না, দূরত্বকে সঙ্গী করে ডুব দিয়েছি নেশাতে, মাঝরাতে ঝিম বাজতে থাকে রাশিদ খানের সাহানা। আর লিখতে বসেন যখন, সেই সময় কোনো আলাদা করে গান বা কোনো কিছু কি স্টিমুলেশনের কাজ করে, চালাতে হয় না, কিছু? না, লিখতে যখন বসি আমি একটু স্তব্ধতাই পছন্দ করি। তার আগের মুহূর্ত অবধি হয়তো গান শুনছি বা খবরের কাগজ পড়ছি বা কিছু একটা করছি, কিন্তু লেখার সময়টা একটু চারপাশটা কোলাহলহীন হলে আমার সুবিধা হয়। মানে নৈশব্দের ভাষাটা ভালো হয়। হ্যাঁ, মানে আমি চাই সেটা, সেটা তো সবসময় হয় না, কিন্তু চেষ্টা করি তারই মধ্যে নিজেকে মানিয়ে নিয়ে যতটা লেখার কাছে পৌঁছানো যায়। শেষ প্রশ্ন, আজকের দিনে যদি 4টে কি 5টে লাইন একটু বলেন দর্শকদের জন্য, সেটা আপনার লেখা হলে খুব ভালো হয়, আমাদের ভালো লাগবে। গাছেরা কোনোদিন জেনারেল ম্যানেজার হতে পারে না, বদলির কাজ এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরে বেড়ানো, এসব গাছেদের জন্য নয়। কত চেয়ার বদল, কত শহর বদলের পর তবে জেনারেল ম্যানেজার হওয়া, সেই পরিশ্রম গাছেদের মধ্যে নেই। গাছেরা কেবল ঠায় দাঁড়িয়ে থাকে রেলিংয়ের ধার ঘেঁষে একের পর এক, কেবল হাওয়া দিলে তবেই কথা বলে নিজেদের মধ্যে, নইলে চুপ, এতই অলস তারা। অন্য কেউ এসে জল দিলে তবেই জল খাওয়া হয় তাদের, এতই কুঁড়ে। তারা কেবল পাহাড়ের গা জুড়ে জঙ্গলের বুক ভর্তি করে দাঁড়িয়ে থাকে, দাঁড়িয়ে থেকে থেকেই বুড়ো হয়ে যায় একদিন, তাই তাদের আর জেনারেল ম্যানেজার হয়ে ওঠা হয় না। আর যারা সত্যি বহু বদলি আর পরিশ্রমের পর জেনারেল ম্যানেজার হয়ে ওঠেন, রিটায়ারমেন্টের পর তাদের ইচ্ছে করে একবার গাছের কাছে যেতে। তাই অচেনা পাখি ডাকা শীতের জনহীন পাহাড়ি রাস্তায় এক দুপুরে গাছের সঙ্গে দেখা হয় জেনারেল ম্যানেজারের। একজনের পাতা ঝরে গেছে, আরেকজনের চুলে পাক, কেউ কিছু বলে না, কেবল অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর জেনারেল ম্যানেজার গাছের খড়খড়ে গায়ে হাত রাখেন একবার, নিজের ব্যর্থতা ছুঁয়ে দেখবেন বলে। কত কত সই দেওয়া হাত, এতদিন পর তাকে নিরক্ষর মনে হয় তাঁর। গাছ হাওয়ায় ঝমঝম করে ওঠে। বাহ, আজকের আলোচনা, আড্ডা এবং বিশেষ দিনটা দারুণ কাটলো আপনার সঙ্গে, এবং আপনি এতগুলো জিনিস টুকরো টুকরো করে উপহার দিলেন আমাদের। খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ সো আপনিও, মাচ। আপনারাও ভীষণ ভালো থাকবেন, আর যারা দেখছেন এই অনুষ্ঠান তাদেরও বলি ভালো থাকবেন, পাশের মানুষজনকে ভালো রাখবেন। কবিতায় থাকবেন কি? হ্যাঁ অবশ্যই, কবিতায় না থাকলে আমরা থাকবো কোথায়। ধন্যবাদ। ভালো থাকবেন। আজকের মধুরিমা এবং এখানেই শেষ করছি। আমাদের সঙ্গে ছিলেন শ্রীজাত। কেমন লাগলো এই আলাপচারিতা অবশ্যই জানাবেন। আর শুধু একটা দিন নয়, বাকি দিনগুলোও কিন্তু আমরা চাইলে কবিতায় থাকতে পারি, লিখতে না পারি, পড়তে তো পারি। জানাবেন অবশ্যই কেমন লাগলো অনুষ্ঠান। আজকের মতন এখানেই শেষ করছি, আপাতত বিদায়। আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম।
দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার এবং ইনস্টাগ্রাম ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেলটিও পারলে সাবস্ক্রাইব করে দেবেন। সঙ্গে থাকবেন।